আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিকেলে অনন্যা রেডি হয়ে বসে আছে, কখন আহিয়ান আসবে। বারবার দরজার দিকে উকিঝুঁকি দিচ্ছে। কতদিন পর আব্বু আম্মুর সাথে দেখা হবে সেই ভেবেই খুশিতে মনটা লাফাচ্ছে। একদিকে যেমন খুশি, অন্যদিকে তেমন একটু মন খারাপ। তবে মন খারাপটাকে পাত্তা দিল না অনন্যা। কিছুক্ষণ পর আহিয়ান অফিস থেকে ফিরল, আর সাথে সাথেই চলুন। কোথায়? বারে কোথায় আবার? আমাদের বাড়িতে। তোমার যদি এত তাড়া থাকে তো তুমি একাই যাও। কেবল ফিরলাম, চেঞ্জ করে ফ্রেশ তো হতে দিবে নাকি? ও আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি কফি নিয়ে আসি। তোমাকে লাফালাফি করতে বলিনি, রেস্ট নেওয়ার জন্য ছুটি দিয়েছিলাম। আর ইউ ওকে? একদম জানতো, ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। আহিয়ান ড্রাইভ করছে, তার পাশে বসে আছে অনন্যা। অনন্যাকে দেখে বেশ ফ্রেশ লাগছে, হয়তো নিজের বাড়ি যাচ্ছে বলে এত খুশি। অনন্যাকে দেখতে অনেক সুন্দর লাগছে, যার জন্য বারবার আহিয়ান অনন্যার দিকে তাকাচ্ছে। দেখুন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। হঠাৎ করে অনন্যার মুখ থেকে এমন কথা শুনে তার আগা মাথা না বুঝে গাড়ি সাইডে ব্রেক করলো। মরতে চাও না মানে? আর কে তোমাকে মারতে চাইছে? আপনি থাকতে অন্য কারোর দরকার নেই। কি সব ফালতু বকছো এই মাঝ রাস্তায়? ফালতু কথা হবে কেন? ড্রাইভ করছেন তো রাস্তার দিকে তাকিয়ে করেন, আমার মুখের দিকে কেন বারবার তাকাচ্ছেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে বলেন তো? আই নো আমি দেখতে যথেষ্ট সুন্দর, তাই বলে কি ওভাবে তাকাতে হবে? ওরে আমার রূপের ডালি রে, রূপ বেবে পড়তেছে না, একদম বাজে পেতনির মতো লাগছে, তাই বারবার তাকাচ্ছি। আদৌ এটা তুমি অনন্যা কিনা শিওর হওয়ার জন্য। কি? এখন একদম পারফেক্ট পেতনি লাগছে। বাড়িতে পৌঁছাতেই অনন্যা গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মু? এই তো এখন ভালো আছি, তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এই তো আমার মামুনিটা চলে আসছে, এখন আমরা সবাই ভালো থাকবো। আহিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। শ্বশুর শাশুড়ি মেয়ের সাথে যে কেউ এসেছে, সেদিকে কারোর হেলদোলি নেই। আরে আইয়ান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। জি আঙ্কেল, ভাগ্যিস আমায় দেখতে পেয়েছেন। নো আঙ্কেল, বাবা ডাকবে। বাবা কেমন? লজ্জা পেতে হবে না। ডিনার শেষে অনন্যা রুমে এসে ঘুমানোর জন্য নিচে বিছানা করছে। আহিয়ানের তো রাগে মাথা বনবন করছে। কি জেদ, কাল এতবার বলার পরেও সেই নিচেই বিছানা করছে আহিয়ানকে দেখে। আমার রুমের সাথে করিডোর নেই, তাই বাধ্য হয়ে নিচেই বিছানা করতে হলো। কার জন্য? আমার? এ মাছি, আপনার জন্য কেন আবার? আমার নিজের জন্যই। কিসের তো অহংকার তোমার? হ্যাঁ, বড্ড জেদ না তোমার? অনন্যাকে বসা থেকে তুলে দাঁড় করিয়ে নিজের সাথে চেপে ধরে অনেকটা রেগে। সবসময় আপনার কথা শুনতে আমি বাধ্য নই। কাল একটু অসুস্থ ছিলাম, তাই আপনার সব জোর জবরদস্তি মেনে নিয়েছিলাম। কিন্তু কি? নিজের সাথে অনন্যাকে আরো চেপে ধরে। অনন্যা তো এবার আরো ছটফট করা শুরু করলো। আহিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত। খুব সাহস বেড়েছে না তোমার? দুদিন ধরে কিছু বলছি না বলে ভেবো না আর কিছু বলবো না। অসুস্থ ছিলে বলে সব কিছু থেকে ছুটি দিয়েছিলাম। যা করার করবেন, এখন আমাকে ছাড়েন। তোমার সাথে অযথাই কথা বলছি, তাহলে বাঁকা আঙ্গুলে ঘি তুলি। শুধু শুধু সোজা আঙ্গুল দিয়ে কেন কষ্ট করব? অনন্যাকে আজকেও কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। বেডে শুইয়ে দিয়ে, যদি নেমেছো তো কাল জড়িয়ে ধরা অবধি ছিলাম, আজ কিন্তু তার থেকেও বেশি অবধি যাব। সো অ্যাজ ইউর উইশ। আপনি তো লুচুদের সর্দার, কিভাবে ব্ল্যাকমেল করছেন? বক বক অফ করো অ্যান্ড ঘুমাও। গুড নাইট। অনন্যার অনেকটা কাছে এসে কপালে কিস করে। সরেন। আর এটা কি করলেন? কি করলাম বোঝো না? বোঝাতে হলে তো আবারও আহিয়ানের কথা শেষ হবার আগেই। বুঝতে পেরেছি। আপনি আমার কাছ থেকে একটু সরে ঘুমান প্লিজ। এই তুমি কি আগে থেকে তোতলা? আগে থেকে হতে যাব কেন? আপনি আমার এত কাছে আসলেই আমার এমন হয়। এত কাছে কোথায়? এখনো যথেষ্ট ডিস্টেন্স আছে আমাদের মাঝে। সকালে ঘুম থেকে জাগ না পেয়ে অনন্যা উঠতে যাবে, কিন্তু শাড়িতে টান অনুভব করলো। খেয়াল করে দেখলো আহিয়ানের হাতের মুঠোই বন্ধি অনন্যার শাড়ির আঁচল। অনন্যা আস্তে আস্তে আহিয়ানের হাত থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে নিয়ে উঠতে যাবে। এখন বাঁধলো আরেক বিপত্তি, কারণ আহিয়ান ঘুমের ঘোরে অনন্যাকে টেনে বিছানায় শুয়ে দিয়ে আরাম করে অনন্যার উপর হাত পা তুলে দিল। ও আব্বু গো, আম্মু গো, আমারে বাঁচাও গো, আমার উপর একটা হাতি পড়ছে গো। অনন্যার চিৎকারে আহিয়ান ধরপড়িয়ে উঠে, চোখ ডলতে ডলতে, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন?
চিৎকার করবো না তো কি করব? আমার উপর তো হাতই পড়েছিল, সেটার থেকে বাঁচার জন্যই তো আব্বু আম্মুকে ডাকছিলাম। হাতি? তাও আবার এই ঘরে? কোথা থেকে আসবে হাতি? এদিক ওদিক না তাকিয়ে নিজের দিকে তাকালেই হাতিটাকে দেখতে পাবেন। হোয়াট? কি বলতে চাইছো? আপনি যেটা বুঝতে পেরেছেন আমি ঠিক সেটাই বলছি। সকাল সকাল কি সব বাজে বকছো? তাও টপিক পেলে না, হাতি নিয়ে পড়েছো? হাতি নিয়ে আমি কেন পড়বো? হাতিই তো পড়েছে আমার উপর। মানে বুঝলেন না তো? আপনার অমন হাতির মতো হাত পা আমার উপর কেন তুলে দিয়েছিলেন? তুমি পাগল নাকি আমি? অবভিয়াসলি আপনি না হলে আমি উঠতে যাব, তখন আমায় টেনে ধরে আমার হাত পা তুলে দিলেন কেন? তাই বলে আমায় হাতি বানিয়ে দিবে? হাতি তো, কি ভারী আপনার হাত পা। হাত পা এর ভারী সহ্য করতে পারো না? তাহলে আমি পুরো মানুষটার ভার কি করে সহ্য করবে? আপনাকে কি আমি কোলে নিয়ে ঘুরবো নাকি যে আপনার পুরো ভার সহ্য করতে হবে? যত সব। কি হলো বুঝলাম না। আমি বললাম কি আর আমার বউ বুঝলো কি? হায় রে কপাল। বিড়বিড় না করে কি ফ্রেশ হয়ে আসেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আপনার সাথে বক বক করতে করতে। ব্যাপার না, এই সময়ে সবাই একটু একটু দেরি করেই ঘুম থেকে উঠে, এটা সবাই জানে। আই, আপনার হয়েছেটা কি বলেন তো? কি সব বাজে বকছেন সেই কখন থেকে? আমি আম্মুর কাছে গেলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন। নিচে এসে আম্মু কি করছো? এই তোমার রান্না করলাম। তুই একা কেন? আইহানকে সাথে নিয়ে আসবি তো। উনি ফ্রেশ হয়ে আসছেন। আম্মু, আম্মু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর না, অনুমতি নেওয়ার কি আছে? তুই কি জিজ্ঞেস করবি সেটা আমি জানি। আপু কথাটা আম্মুকে জিজ্ঞেস করছি, আম্মুকেই বলতে দাও। ওর কথা কেন গায়ে মাখাচ্ছিস? জানিসই তো ও কেমন। কি জানার আছে বল। আহান বা ওর পরিবার কি জানিয়েছে কেন ওরা এমনটা করলো? কেন বিয়ের দিন আমাকে রিজেক্ট করলো? কেন আবার? তোর তো কোনো পরিচয়ই। কথাটা শেষ হওয়ার আগেই অনন্যার আম্মু অন্যার গালে থাপ্পড় বসিয়ে দিল। তো সাহস হয় কি করে এই কথাটা মুখে আনার? তোকে অনেকবার সাবধান করার পরেও। আম্মু তুমি এটা কি করলে? থাক, নাটক করতে হবে না। তুই তো খুশি হয়েছিস। তুই যবে থেকে আমাদের জীবনে এসেছিস ঠিক তবে থেকে আপু আম্মুর থেকে পর হয়ে গেছি আমি। আমার সকল জিনিসে তোর ভাগ বসেছে। আমায় সব জিনিস তোর সাথে ভাগ করে নিতে হতো। আব্বু আম্মুকে তো কেড়েই নিয়েছিস। আপু তুমি আমায় ভুল বুঝছো। চুপ কর তুই। তোর জন্য আমার জীবনটা বিষিয়ে গিয়েছে। সেই 7 বছর বয়স থেকে তুই আমার জন্য অভিশাপ হয়ে আমার জীবনে এসেছিস। অনন্যার আব্বু চিৎকার চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে এসে ওনার বুঝতে বাকি নেই কি নিয়ে ঝামেলা হয়েছে। সেই একটা ব্যাপার নিয়ে আবার সিক্রেট, এই নিয়ে যেন আর একটাও কথা না হয়। আর অন্না, তুমি এখানে কেন? বিষয়টি এক্সপেক্ট করতে পারলে না? সেটাই আমি বুঝি না। এখন তো অনন্যার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আমাদের শিক্ষায় কি কোনো ভুল ছিল যার কারণে অন্যায় এমন হয়েছে? যদি আমাদের শিক্ষায় কোনো ভুল থাকতো তাহলে অনন্যাও অন্যার মতোই হতো। অন্যার মানসিকতার জন্যই নিজেই দায়ী। অন্যা চোখের পানি লুকিয়ে সেখান থেকে চলে আসছিল। কোথায় যাচ্ছিস? আমার খুব খিদে পেয়েছে। তো আজ তুই আমাকে খাবার সার্ভ করে দিবি। আইয়ানকে ডেকে নিয়ে আয় তো। এই তো বাবা, আমি চলে আসছি, আর ডাকতে যেতে হবে না। এসো এসো, তাড়াতাড়ি খাবার দাও তো। অনন্যার আম্মু অনন্যার দিকে একবার তাকিয়ে খাবার দিতে লাগলো। অনন্যাও ওর আম্মুর সাথে হেল্প করতেছিল। আহিয়ান হাত দিয়ে খাবার নাড়ছে আর ভাবছে তখনকার পুরো ঘটনাটা। না, আহিয়ান পর্যবেক্ষণ করছে। আহিয়ানের মাথায় শুধু অন্যার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। আর অনন্যার আব্বু আম্মুর চোখে কিছু একটা লুকানো ছিল, কিছু একটা আঁচ করতে পেরেছে আহিয়ান, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। অনন্যারও মন খারাপ, তাই অল্প কিছু খেয়ে উঠে গেল। অর্ণাকে আর খাবার টেবিলে ডাকিনি, কারণ ও আসলে আবার সিন ক্রিয়েট করতে পারে আহিয়ানের সামনে। কি একটা বাজে ঘটনা ঘটে গেল সকাল সকাল, যার কারণে সবার মনে মেঘ জমেছে। অনন্যা ছোট থেকেই অর্ণার এসব কথা শুনে আসছে, কিন্তু আব্বু আম্মুর এত ভালোবাসার কাছে ওসব কিছুই না। অনন্যা রুমে না এসে ছাদে চলে গেছে। আহিয়ান রুমে অনন্যাকে দেখতে না পেয়ে ছাদে চলে গেল। কিছুটা হলেও অনন্যাকে হয়তো বুঝতে পারে কোথায় যেতে পারে। অনন্যা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সকাল সকালে কি আজ আকাশে মেঘ জমেছে? অনন্যা হাত দিয়ে গালের পানিটুকু মুছে নিয়ে পিছনে ঘুরল। মানে? না কিছু না। তোমার কি মন খারাপ? কই না তো, এমনি ভালো লাগছিল না তাই ছাদে এসেছি। আপনি কেন আসলেন ছাদে? তোমায় রুমে পেলাম না, নিশ্চয়ই ছাদে এসেছো, তাই ভাবলাম আমিও যাই। ও। আহিয়ান অনন্যার কাছে কিছু জিজ্ঞেস করলো না, কারণ অনন্যার থেকে কিছু জানতে পারবে না। কিন্তু আহিয়ানের প্রচুর কিউরিসিটি হচ্ছে সত্যিটা জানার জন্য।
একমাত্র অনন্যার আব্বুর কাছ থেকেই সত্যিটা জানতে পারবে। আব্বু চলেন বাগানে যাই, বাগানটা ঘুরে ঘুরে দেখব। চলো আমাদের বাগানের। তখনই অনন্যার আব্বুর কাছে আহিয়ান জানতে চাইলে তিনি প্রথমে বলতে চায় না। আহিয়ানের জোরাজোরিতে বলতে শুরু করে। অর্ণার যখন 5 বছর বয়স তখন আমরা ওকে একটা পার্কের পাশে পাই অজ্ঞান অবস্থায়। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে রাস্তায় অনেক মানুষের ভিড় থাকে। আমরা ভিড় দেখে এগিয়ে যাই, গিয়ে দেখতে পাই অনন্যার আব্বু আম্মু দুজনেই ডেড, আর অনন্যা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনাক্রমে আমরাও সেখানে যাই অর্ণাকে নিয়ে বেড়াতে। তখন অর্ণার বয়স 7 বছর। এতে মানুষের ভিড়ে এইটুকু একটা বাচ্চা মেয়েকে ছেড়ে আসতে পারিনি। অনন্যাকে তুলে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর ও বারবার অজ্ঞান হয়ে যায়, একটা ট্রামার মধ্যে চলে যায়। অনন্যার আব্বু আম্মুকে পুলিশ আইডেন্টি করার জন্য নিয়ে যায়, কিন্তু কোনো আইডেন্টি পায় না। অনন্যা শুধু নিজের আব্বু আম্মু আর নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। কিন্তু অনন্যার আব্বু আম্মুর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? রাস্তার লোকজন আর অনন্যার থেকে যা জেনেছি, অনন্যা আর ওর আব্বু আম্মু পার্কে বেঞ্চে বসেছিল, আর অনন্যার আব্বু অনন্যার জন্য আইসক্রিম কিনতে গিয়েছিল রাস্তার অপর পাশ থেকে। কিন্তু অনন্যা ওর আম্মুর কাছ থেকে উঠে ওর আব্বুর কাছে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে আসে। ওই সময় অনন্যার আব্বু আম্মু দুজনেই ওকে বাঁচানোর জন্য রাস্তার মাঝে চলে আসে। অনন্যার আম্মু অনন্যাকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দেয়, আর দ্রুতগামী একটা ট্রাক এসে দুজনেই ট্রাকের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। আর সেই ঘটনা কিছুটা অনন্যা দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই অনন্যা অন্ধকার ভয় পায়। অনন্যার আব্বু আবার একটু থেমে আবার বলতে শুরু করলেন। তারপর থেকে অনন্যাকে নিজের মেয়ের মতো আমাদের কাছেই রেখে দিলাম। অনন্যা যেহেতু একটা ট্রামারের মধ্যে ছিল, নিজের আব্বু আম্মুকে চোখের সামনে এভাবে মরতে দেখে আমরা ওকে অনেক বেশি সময় দিতাম। ওকে এই ট্রামা থেকে বের করার জন্য অনন্যাকে বেশি আদর করতাম। ও ছোট বলে অর্ণা অনন্যার থেকে দুজনেই বড় ছিল, বেশ বুঝতে শিখেছিল। কিন্তু ও বুঝেনি আমরা অনন্যাকে আদর করতাম, সময় দিতাম, সেটা অর্ণা হিংসা করত। অর্ণার ধারণা অনন্যার জন্য ওর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অর্ণার এসব একতরফা অভিমানের পাহাড় জমেছে মনে। রাতে ডিনার শেষে চলো ছাদে যাই। আপনি ছাদে যাবেন? না, চাঁদে যাব, নিয়ে যাবে? চলেন। ছাদে গেলে চাঁদের কাছাকাছি মনে হয়। অনন্যা রাতের আকাশে চাঁদ দেখতে ব্যস্ত, আর আহিয়ান অনন্যাকে দেখতে। এই যে মিস্টার, কোন রাজ্যে হারিয়ে গেলেন? ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে শুধু আমি আর তুমি। কি বললেন? কই না তো, কিছু বলিনি তো। ম্যাডাম, আজকে সাথে চাঁদ দেখতে দেখতেই কাটাবেন? কেন, আপনার কি ঘুম পাচ্ছে? চলো, কাল কিন্তু বাড়ি ফিরতে হবে, মনে আছে? হ্যাঁ আছে। পরের দিন সকালে অনন্যা আর আহিয়ান নিজেদের বাড়িতে ফিরে এলো 7 দিন পর। আহিয়ান অনন্যা যথারীতি অফিস জয়েন করেছে। আহিয়ান আগের থেকে অনেকটা কেয়ারিং হয়েছে অনন্যার প্রতি, অনন্যাকে আগলে আগলে রাখার চেষ্টা করে। এখন দুজন একসাথে এক গাড়িতে অফিস যায় এবং বাড়ি ফিরে অফিস থেকে অনন্যাকে বাড়ির গেটের সামনে ড্রপ করে দিয়ে, তুমি যাও, আমি আসছি। কোথায় যাবেন? একটা কাজ আছে, তাড়াতাড়ি ফিরবো। তাহলে আগে বলতেন, আমি একা চলে আসতাম। শুধু শুধু আপনার দ্বিগুণ কষ্ট হলো। সব সময় 1.5 লাইন বেশি বুঝো। এই কয়দিন আগে হলেও মাঝ রাস্তায় নামিয়ে দিতে দুবার ভাবতেন না। আকাশ কুসুম হয়েছে বাবা, এবার ভিতরে যাও। ও বাড়ি থেকে আসার পরেই কেমন 190 অ্যাঙ্গেল পাল্টে গেছে। হয়েছেটা কি? ভূতে টুতে ধরলো নাকি? বিড়বিড় করতে করতে বাড়ির ভিতরে চলে গেল। কলিং বেল বাজাতেই আহিয়া এসে দরজা খুলে দিল। ভাবি, তুমি একা কেন? ভাইয়া কোথায়? ভাইয়া একটা কাজে গিয়েছে, কিছুক্ষণ বাদেই চলে আসবে। সত্যি বলছিস তো, নাকি আহিয়ান তোকে একা পাঠিয়ে দিয়েছে? না মা, স্যার আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে তারপর গিয়েছে। আহিয়ান অনন্যার জন্য ফুল কিনতে গিয়েছিল। রাস্তায় ফুল বিক্রি করছিল, কিন্তু অনন্যার সামনে কিনলে তো আর সারপ্রাইজ দেওয়া হবে না, তাই অনন্যাকে বাড়িতে ড্রপ করে ফুল কিনতে গিয়েছিল। আহিয়ান রুমে এসে অনন্যাকে দেখতে না পেয়ে ভেবেছিল অনন্যা হয়তো ছাদে গিয়েছে, কিন্তু আহিয়ানের ভাবনা ভুল, কারণ অনন্যার হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে করিডোর থেকে। হয়তো কারোর সাথে কথা বলছে। অনন্যাকে চমকে দিবে বলে অনন্যাকে না ডেকেই করিডোরের দিকে পা বাড়ায় আহিয়ান। করিডোরে গিয়ে অনন্যার বলা কথায় আহিয়ানের পায়ের নিচের মাটি সরে গেল। অনন্যা হেসে হেসে কাউকে বলছে, আমিও তো তোমায় ভালোবাসি। আর কিছু শোনার সাহস হলো না আহিয়ানের। সাথে সাথে রুমে চলে আসলো আহিয়ান। আহিয়ান রুমে এসে বসে আছে সোফায়,
সামনে সেন্টার টেবিলে রাখা আছে ফুলগুলো। কিছুক্ষণ পর অনন্যা রুমে আসলো আহিয়ানকে দেখে। আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে। ওয়াও, ফুলগুলো খুব সুন্দর। কার জন্য এনেছেন? কার জন্য আবার? আমার নিজের জন্যই। এতদিন শুধু জানতাম তুমি আমায় ভালোবাসো না, কিন্তু এই আশায় থাকতাম যে একদিন ঠিক আমার জন্য তোমার মনে ভালোবাসা জাগবে। কিন্তু সেটা তো হবার নয়, কারণ তুমি যে অন্য কাউকে ভালোবাসো। কিন্তু প্রশ্নটা হলো, তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তাহলে তোমার আব্বুর কথা মতো বিয়ে করতে কেন রাজি হলে? এত কিছু আমার জেনে কাজ নেই, এটা তো জেনে গিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো।